So okay, today we will discuss about pronoun. তো আগের ভিডিওতে আমরা noun and its kind সম্পর্কে আলোচনা করেছি। আহ, আজকে আমরা সেকেন্ড পার্টস অফ স্পিচ সেটা হলো pronoun, তো এটা নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি হোয়াট ইজ pronoun? তো pronoun হলো is a kind of words that replace the noun। তার মানে হলো pronoun সেই সব শব্দ যেগুলো নাউনকে রিপ্লেস করে বা নাউনের পরিবর্তে যেসব শব্দগুলো ব্যবহার হয় সেগুলো হলো pronoun। যেমন মনে করো রাহুল ইজ এ গুড বয়, হি ইউজ টু গো টু স্কুল বাই বাস। তো এই যে রাহুলের জায়গায় আমি হি ইউজ করলাম, মানে এটা তাহলে একটা নাউনকে রিপ্লেস করা হলো হি শব্দটা দিয়ে। তো এটা একটা প্রোনাউনের কাজ করছে। তাহলে প্রোনাউন বেসিক্যালি সেই সব শব্দগুলো যেগুলো নাউনকে রিপ্লেস করে এবং নাউনের জায়গাটা নেয়। তো এটা হলো সাধারণ শব্দ, আমরা বেসিক্যালি যারা নর্মালি জানি সেগুলো কি হলো, যেমন হি, শি, দে, দেম, এগুলোকেই আমরা প্রোনাউন হিসেবে জানি। কিন্তু এগুলোর বাইরেও অনেক রকম প্রোনাউন আছে। প্রোনাউন দেখো, প্রথমে আমরা এইভাবে ভাববো, নাউন বেসিক্যালি কি? নাউন একটা নাম যেটা সাবজেক্টের কাজ করে। নাউন সবসময় সাবজেক্টের কাজ করে। আর সাবজেক্ট কি? সাবজেক্ট হলো একটা সেন্টেন্সে যার সম্পর্কে বলা হয় সেই হলো সাবজেক্ট। যেমন রাহুল ইজ আ গুড বয়, তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? রাহুলের সম্পর্কে। তাহলে রাহুল হয়ে গেল এখানে সাবজেক্ট। রোজ ইজ রেড, তো রোজের সম্পর্কে এখানে বলা হচ্ছে গোলাপের সম্পর্কে। তাহলে একটা সেন্টেন্সে যার সম্পর্কে বলা হবে সে হবে সাবজেক্ট। তাহলে বেসিক্যালি নাউন যেটা হয় সে কিন্তু সাবজেক্টের কাজ করে, এবং যেহেতু প্রোনাউন সে নাউনকে রিপ্লেস করছে তাহলে সেও কিন্তু সাবজেক্টেরই কাজ করছে। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, দিস ইজ মাই বুক। তাহলে এই যে একটা শব্দ দিস ইজ মাই বুক, এখানে দেখো ইজটা হয়ে গেল ভার্ব, মাই বুক, বুকটা হয়ে গেল অবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো দিস। তাহলে দিসটা এখানে একটা সাবজেক্টের কাজ করছে। তাহলে দিসটা কি? দিসটা কি কারোর নাম? তো দিসটা যেহেতু কারোর নাম নয় তাহলে দিসটা কিন্তু এখানে একটা প্রোনাউনের কাজ করছে। তাহলে প্রোনাউন মানেই যে হি, শি, দে, দেম এগুলোই হবে তাই না, এর বাইরেও কিন্তু অনেক প্রোনাউন আছে। তাহলে আমরা আজকে পুরো কমপ্লিট প্রোনাউনটা নিয়ে একটা আলোচনা করব। তো ফার্স্ট ওয়ান দেখো, আমি লিখে রেখেছি পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন কোনগুলো? যে প্রোনাউন গুলো কোনো নামের পরিবর্তে বসে। যেমন ধরো রাম, তো রামের জন্য আমরা কি প্রোনাউন ইউজ করতে পারি? রামের জন্য হি, যেহেতু একটা একটা মেল সেজন্য আমরা হি। মনে করো রানী, তো রানীর জন্য আমরা কি ইউজ করি? শি। এবার ধরো রাম রানী দুজনকে একসঙ্গেই বলতে হবে, তাহলে তাদের জন্য আমরা কম্বাইন কি ইউজ করি? দে। তারপরে ধরো আই, রাম, রানী তিনজন একসাথে, আমরা তিনজন একসাথে, তাহলে আমরার জন্য আমরা কি ইউজ করি? উই। মানে এই যে শব্দগুলো হি, শি, উই, দে, তো এগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন, কারণ এগুলো একটা নামের পরিবর্তে ইউজ করা হয়, সেই জন্য এগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। প্রথমটা খুবই ইজি, এবং এটাই কিন্তু আমরা জানি, এইগুলোকেই কিন্তু আমরা বেসিক্যালি প্রোনাউন হিসেবে জানি। এইবার আমরা যেগুলো দেখব সেগুলো প্রোনাউন, এবং সেগুলোকে আমাদের একটু জেনে রাখতে হবে। নেক্সট ওয়ান ইজ পজেসিভ প্রোনাউন। তো পজেসিভ শব্দটা মানে হলো পজেশন। আজকের দুনিয়াতে সবাই কিন্তু সবকিছুকে নিজের অধিকার বসানোর চেষ্টা করে, যে এইটা আমার, সবকিছুতেই আমরা আমার 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 করি। তো এই যে আমার আমার এই জিনিসটাকেই কিন্তু বলা হয় পজেসিভ প্রোনাউন। তো পজেসিভ প্রোনাউনও হয়, পজেসিভ অ্যাডজেক্টিভও হয়, দুটোর ভিতরে কিন্তু একটা স্ট্রাকচারাল ডিফারেন্স আছে। তো সেটা আমরা পরে দেখবো। এখন দেখো, পজেসিভ প্রোনাউন হলো সেই সব প্রোনাউন যেগুলো কোনো অধিকারকে ইন্ডিকেট করে। যেমন এটা আমার বই, এটা আমার স্কুল, ওটা তার বাড়ি। এই যে আমার, তার, তাদের, এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে বলা হয় পজেসিভ প্রোনাউন। এই শব্দগুলোর ভিতরে কি আসছে তাহলে? আওয়ার, ইয়োরস। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, দিস পেন ইজ মাইন।
তাহলে এই যে পেনটা, দিস পেন ইজ মাইন, এই পেনটা হলো আমার। তো এই পেনটা যেই মাইন শব্দটা আমি ইউজ করছি না, এই মাইন শব্দটা ইউজ করার সাথে সাথে এই পেনটার উপরে আমার একটা অধিকার, আমার একটা পজিশনকে আমি ব্যক্ত করতে পারছি। তাহলে এই যে শব্দ মাইন, এই শব্দটা দিয়ে এই পেনটার উপর কিন্তু আমার একটা অধিকার জন্মাচ্ছে। তাহলে এই যে শব্দগুলো, যেগুলো দিয়ে একটা অধিকারকে ইন্ডিকেট করা হয় কি এটা তার, এটা আমার, এটা ওই লোকগুলোর, তো এইসব শব্দগুলোকে বলা হয় পজেসিভ। ঠিক আছে, ঠিক এরকমই একটা এক্সাম্পল দিচ্ছি সাইড বাই সাইড। দেখো সবসময় যে মাই, মাইন, হিজ এগুলো যে প্রোনাউনই হবে এটার কিন্তু গ্যারান্টি নেই, এগুলো কিন্তু অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ হতে পারে। তাহলে দেখো প্রোনাউন কখন হবে, যখন এটা সাবজেক্ট কিংবা অবজেক্টের কাজ করবে। আর অ্যাডজেক্টিভ কখন হবে, অ্যাডজেক্টিভ মানে হলো বিশেষণ। বিশেষণ কি করে, বিশেষ্যের বিশেষতা বাতায়। তার মানে হচ্ছে যে নাউনের বিশেষতা বলে কি নাউনটা কিরকম। যেমন দেখো মাইন্ড দিয়ে করছি, দিস ইজ মাই পেন। দেখো দুটো সেন্টেন্সের মিনিং কিন্তু সেম। প্রথম বললাম দিস পেন ইজ মাইন, এই পেনটা হলো আমার। তারপরে বলছে দিস ইজ মাই পেন, এটা আমার পেন। তাহলে এই যে শব্দ মাইন কিংবা মাই, দুটো শব্দ কিন্তু অধিকারকে ইন্ডিকেট করছে, কিন্তু এদের ইউজটা ডিফারেন্স। এখানে দেখো দিস পেন ইজ মাইন, এই পেনটা কার, আমার। তো লাস্টে মাইন যেটা, এটা কিন্তু একটা অবজেক্টের কাজ করছে। কিন্তু এইখানে দিস পেন ইজ, দিস ইজ মাই পেন, তাহলে দেখো এখানে কিন্তু পেন অবজেক্ট, মাইটা কিন্তু অবজেক্ট না। মাইটা কি করছে, পেনের আগে বসে পেনটাকে আরো বেশি ক্ল্যারিফাই করছে, কার পেন, আমার পেন। তাহলে এখানে মাইটা অ্যাকচুয়ালি একটা অ্যাডজেক্টিভের কাজ করছে, একটা বিশেষণের কাজ করছে। তো এটা একটা ট্রিক তোমরা মনে রাখতে পারো, যখন নাউনের আগে এই সব শব্দগুলো পজেসিভ শব্দগুলো বসবে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এবং সেটা যদি একা বসে কিংবা শুরুতে বসে কিংবা লাস্টে বসে তখন সেটা কিন্তু একটা প্রোনাউনের কাজ করবে। তবে এটা নয় কি সবসময় এরকম হবে, তো মোস্ট অফ দ্য কেসেস কিন্তু এরকম হয়। তো সেকেন্ডটা হয়ে গেল পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন মানে সেই সব শব্দগুলো যেগুলো দ্বারা কারোর উপরে কারোর অধিকার এরকম কিছু বোঝায়, সেগুলো হয়ে যাবে পজেসিভ প্রোনাউন। সো দ্য থার্ড ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, যেসব প্রোনাউন গুলোর শেষে সেলফ শব্দটা থাকে, যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, আওয়ার সেলফস। তো যেসব শব্দগুলোর শেষে সেলফ কিংবা সেলফস এই শব্দটা থাকে সেগুলো কিন্তু রিফ্লেক্সিভ। তো রিফ্লেক্সিভের সাথে সাথে সাইড বাই সাইড আমরা আরেকটা প্রোনাউন পড়বো, দুটোর এক্সাম্পল কিন্তু সেম। রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক দুটো প্রোনাউনের কিন্তু এক্সাম্পল সেম, দুটোই কিন্তু সেলফ ওয়ার্ড। যেমন মাই সেলফ, আওয়ার সেলফ, হিম সেলফ, ইয়োর সেলফ, সবকিছু কিন্তু রিফ্লেক্সিভের ভেতরেও আসে, এমফ্যাটিকের ভেতরেও আসে। বাট দুটোর ভিতরে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখো একটা হলো এমফ্যাটিক প্রোনাউন, একটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। দুটোর এক্সাম্পল সেম। দুটোর এক্সাম্পল যেমন মাই সেলফ, হিমসেলফ, আওয়ার সেলফস, এরকম ইয়োর সেলফ। তো দিজ আর দ্য এক্সাম্পলস অফ এমফ্যাটিক অ্যান্ড রিফ্লেক্সিভ। দুটোর কিন্তু এক্সাম্পল সেম, বাট দুটোর ইউজ আলাদা। দেখো এমফ্যাটিক শব্দটার কথা বলে একটা এমফাসাইজ করা, মানে একটু স্ট্রেস দেওয়া। যেমন যখন বলে আরে তুই মিথ্যে কথা বল, তুই কি গেছিলি ওখানে, তুই কি দেখেছিস ওটা। মানে ধরো কেউ চুরি করেছে, ঠিক আছে, তোমার বন্ধুর ভিতরে কেউ একটা খারাপ কাজ করেছে। তো যেহেতু তোমার বন্ধু, তো বাকি বন্ধুরা তোমাকে বলছে যে তুই কি শিওর। তখন তুমি বলে আরে আমি নিজে গিয়ে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। এই যে একটা স্ট্রেস দিয়ে বলা, আমি নিজে গিয়ে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। কিংবা ও নিজে গেছিল, ও নিজে গিয়ে দেখে এসেছে। এই যে একটা স্ট্রেস দিয়ে বলা, নাউনটাকে আরো বেশি স্ট্রেস দেওয়া, তার জন্য যে সেলফ ওয়ার্ড গুলো ইউজ হয় সেগুলো হলো এমফ্যাটিক। এমফ্যাটিকের কাজই হলো নাউনটাকে আরো বেশি এমফাসাইজ করা, আরো বেশি স্ট্রেস দেওয়া। কিন্তু রিফ্লেক্সিভের কাজ হলো, রিফ্লেক্সিভ যে সেলফ ওয়ার্ড গুলো সেগুলো কিন্তু অবজেক্ট হিসাবে কাজ করে, মানে একদম শেষে বসে। যেমন দুটোর একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন দেখো আই মাইসেলফ কাট মাই ফিঙ্গার। ঠিক আছে, তো আই মাইসেলফ কাট মাই ফিঙ্গার। তো এখানে দেখো আই মাইসেলফ কাট মাই ফিঙ্গার মানে আমি নিজে নিজের আঙুল কেটে ফেলেছি।
তো এই যেখানে মাই সেলফ, এটা আসলে আই কে আরো বেশি ভাবে জোর দিয়ে বলার জন্য ইউজ হয়। আই মাই সেলফ কাট মাই ফিঙ্গার, আমি নিজেই নিজের আঙুল কেটে ফেলেছি। কিন্তু দেখো আমি যদি এই জিনিসটা লিখি সেম ভাবে যে আই কাট মাই সেলফ, আমি নিজেকেই কেটে দিয়েছি, মানে কোনো জায়গায় তোমার একটু কেটে গেছে, তো নিজে নিজেই সেটা হয়েছে। তো আই কাট মাই সেলফ, তখন দেখো এখানে আই সাবজেক্ট, কাট হয়ে গেল ভার্ব, এবং মাই সেলফ মানে কাকে, নিজেকেই। তো এখানে যখন মাই সেলফ, এই সেলফ শব্দগুলো যখন একটা অবজেক্টের মতো কাজ করবে, তখন সেক্ষেত্রে এটাকে বলা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। যখন এটা অবজেক্টের মতো কাজ করবে না, যখন এটা শুধুমাত্র নাউনকে আরো বেশি স্ট্রেস দেওয়ার জন্য, সাবজেক্টকে আরো বেশি স্ট্রেস দেওয়ার জন্য ইউজ হবে, তখন সেটাকে বলা হবে এমফ্যাটিক প্রোনাউন। ঠিক আছে, দুটোর এক্সাম্পল সেম, দুটো ইউজ আলাদা। এটা স্ট্রেস দেওয়ার জন্য, এটা অবজেক্ট হিসাবে কাজ করে। এবার দেখো তোমরা অবজেক্ট সাবজেক্টের যদি তোমাদের একটু প্রবলেম হয়, কি অবজেক্ট আমি কিভাবে বের করব, সাবজেক্ট আমি কিভাবে বের করব, তার জন্য প্রথমত দেখো সাবজেক্ট যেটা হয় সেটা হলো একটা বাক্যে যার সম্পর্কে বলা হয় সেই কিন্তু সাবজেক্ট। ঠিক আছে, কিন্তু অবজেক্ট আমরা কিভাবে বের করব সেটা দেখো। তুমি এটা জেনে রাখবে, পার্টস অফ স্পিচে কিন্তু ভার্ব, তার মানে ক্রিয়াকে কিন্তু বলা হয় মাদার পার্ট অফ আ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সের মাদার পার্ট বলা হয়। কারণ একটা মা ছাড়া যেমন কোনো বাচ্চার জন্ম হয় না, আমরা সবাই কিন্তু মার থেকেই এসেছি। তো মার, উইদাউট মাদার আজকে পৃথিবীটা কিন্তু তৈরি হতো না। ঠিক সেইভাবেই ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স তৈরি হয় না। তোমরা চেষ্টা করে দেখো কোনো সেন্টেন্স যদি তোমরা উইদাউট ভার্ব বানাতে পারো, ঠিক আছে, ভার্ব ছাড়া একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করা কিন্তু মুশকিল। তো ভার্বকে ক্যারি করে এই ভার্বের সাথেই কিন্তু বাকি পার্টস অফ স্পিচ গুলোকে এই ভার্ব থেকে কিন্তু বের করা যায়। ঠিক সেইভাবেই আমরা সাবজেক্ট এবং অবজেক্টকে কিভাবে আইডেন্টিফাই করা যায় সেটা ভার্বের থ্রু জানার চেষ্টা করব। দেখো ভার্বকে হু, উইচ, হোয়াট, এই তিনটে দিয়ে কোশ্চেন করলে তুমি যে আনসারটা পাবে সেটা হবে সাবজেক্ট। এই ভার্বকেই তুমি যদি হোয়াট, হুম, which দিয়ে কোশ্চেন করো, তাহলে কিন্তু তুমি অবজেক্ট পেয়ে যাবে। তাহলে এক্সাম্পল দেখো, যেমন আমি ওটা লিখেছিলাম, আই কাট মাই সেলফ, তাই তো, আই কাট মাই সেলফ। তাহলে দেখো কাট, কাটটা হলো ভার, তাহলে প্রশ্ন করো হু কাট, কে কেটেছিল, আমি। হু দিয়ে কোশ্চেন করছো, আনসার চলে আসছে, তাহলে এখানে আইটা হয়ে গেল সাবজেক্ট। আই কাট হোয়াট, আই কাট হুম, এখানে হুম হবে, আমি কেটেছি কাকে, আই কাট হুম, আই কাট মাই সেলফ। তো এখানে মাই সেলফটা হুম দিয়ে কোশ্চেন করছো, দেখো মাই সেলফ চলে আসছে, তো মাই সেলফটা কিন্তু এখানে একটা অবজেক্টের কাজ করছে। তো এইভাবে আমরা অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারি। সো লেটস মুভ টু, সো দ্য নেক্সট ওয়ান ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সেই ধরনের প্রোনাউন যেগুলো নাউনকে আরো নির্দিষ্ট করে বোঝানোর জন্য এগুলো ইউজ হয়। তো বেসিক্যালি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চারটে হয়। একটা দেখো দিস, একটা দ্যাট, একটা দিজ, একটা দোজ। ঠিক আছে, দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটে বেসিক্যালি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এদের চারটে ইউজ কিরকম, যেমন দেখো দিস, দিস ইউজ হয় এক বচনে, সিঙ্গুলার এবং নিয়ার অবজেক্ট। দ্যাট ইউজ হয় সিমিলারলি সিঙ্গুলারের জন্য, কিন্তু ফার অবজেক্ট, মানে দূরের কোনো জিনিসকে বোঝাতে দ্যাট ইউজ হয়। তো দিস আর দ্যাট এর মধ্যে পার্থক্য, দুটোই কিন্তু সিঙ্গুলার ইউজ হয়, এক বচনের জন্য ইউজ হয়। কিন্তু দিস দ্বারা নিকটবর্তী কোনো জিনিসকে বোঝানোর জন্য দিস ইজ মাই পেন এন্ড দ্যাট ওয়াজ মাই ট্রাউজার, এরকম কিছু, অর্থাৎ দূরের জিনিসকে বোঝানোর জন্য দ্যাট ইউজ করা হয়। এবার দেখো দিস, তো দিস অ্যান্ড দিস, দিসের প্লুরাল হলো দিস, তাহলে এটা কি হবে প্লুরালের জন্য এবং নিয়ার অবজেক্ট। দোজ ইউজ হয় সিমিলারলি প্লুরালের জন্য, কিন্তু ফার অবজেক্ট।
দিস ইজ অল অ্যাবাউট দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে চারটে আসে, দিস, দ্যাট, দিস অ্যান্ড দোজ। দিস যেটা হলো এক বচনের ক্ষেত্রে ইউজ হয় এবং যেগুলো আমাদের নিকটবর্তী বস্তু সেগুলোর জন্য দিস। দ্যাট ইউজ হয় সিমিলারলি এক বচনের জন্য কিন্তু দূরের বস্তু। দিসেরই প্লুরাল ফর্ম হচ্ছে দিস, তার মানে এটা কি হয় বহু বচনের ক্ষেত্রে ইউজ হয় কিন্তু নিকটবর্তী কোনো বস্তুর জন্য। এবং দোজ ইউজ হয় প্লুরালের জন্য কিন্তু দূরের কোনো বস্তুকে বা দূরের কোনো ব্যক্তিকে বোঝানোর জন্য দোজ ইউজ হয়। তো দিস ইজ অল অ্যাবাউট ডেমনস্ট্রেটিভ। নাও নেক্সট ওয়ান। তো নাম্বার 6 ইজ ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন কি? যেগুলো নির্দিষ্ট করে কতগুলো বোঝা যায় না সেগুলোকে বলা হয় ইনডেফিনিট। যেমন ধরো, আই হ্যাভ সাম মানি, আমার কাছে কিছু পয়সা আছে। এবার এই কথাটাই যদি আমাদের বাড়ির সৌভিক বলে, ভাটা বাড়ির, তাহলে ওর কাছে সাম মানি আর আমার কাছে সাম মানির মধ্যে একটা পার্থক্য আছে। মুকেশ আম্বানির ছেলে যদি বলে সাম মানি, তাহলে সৌভিকের সাথে সৌভিকের যে সাম মানি আর মুকেশ আম্বানির যে সাম মানি, দুটোর মধ্যে একটা তফাৎ থাকবে। আমার কাছে কিছু পয়সা আছে মানে আমার কাছে 5-10 টাকা থাকতে পারে, সেটা মুকেশ আম্বানির ছেলের কাছে 50,000 টাকাটা হয়তো তার কাছে কিছু। তো কিছু দ্যাট ইজ আ ভ্যারিয়েবল টার্ম। সাম মানে কত আমরা জানি না, ঠিক সেরকমই একটা শব্দ যেমন অল, মানে সবাই আসছে। সবাই মানে কি? 5 জনও হতে পারে, 500 জনও হতে পারে। তো এই যে কিছু শব্দ যেমন সাম, অল, সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, তো এই যে শব্দগুলো এগুলোকে বলা হয় ইনডেফিনিট, ইনডেফিনিট প্রনাউন। তো দেখো আহ এগুলো কিভাবে তৈরি হয়। এক তো অল হয়ে গেল, এরপরে সাম দিয়ে যতগুলো শব্দ তৈরি হয় সবগুলো এর ভিতরে আসবে। এনি দিয়ে যতগুলো শব্দ শুরু হয় সবগুলো আসবে। এভরি দিয়ে যে শব্দগুলো শুরু হয় এগুলো সবগুলো আসবে, যে সামওয়ান, সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। সো এই যে শব্দগুলো এগুলোকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন, যেগুলো নির্দিষ্ট করে কিছু বলছে না, ডেফিনিট না, ইনডেফিনিট। ঠিক আছে। তারপরে নেক্সটটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 7 নাম্বার যে প্রোনাউন সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? যেগুলো মনে করো অনেকগুলো, তার ভিতরে প্রত্যেককে বোঝাতে, যেগুলো হচ্ছে ইচ, এভরি, এই যে দুটো শব্দ এগুলো কি ইচ, এভরি, মানে এখানে অনেকগুলো আছে তার মধ্যে প্রত্যেককে বোঝানোর জন্য যেগুলো যে শব্দগুলো ইউজ করা হয় সেগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এগুলোর মধ্যে কি আছে? ইচ, নাইদার, আইদার, এই তিনটে শব্দ মোটামুটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে পড়ে। নেক্সট হলো রেসিপ্রোকাল। তো রেসিপ্রোকাল প্রোনাউন সেইগুলো যেগুলো এক বা দুই বা তার থেকে বেশি ব্যক্তির মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক সেটা বোঝানোর জন্য কিন্তু রেসিপ্রোকাল শব্দ ব্যবহার করা হয়, রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করা হয়। তাহলে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক, জাস্ট লাইক আমি যদি বলি ওরা পরস্পরের মধ্যে কথা বলছে, কিংবা ধরো 5 জন বন্ধু আছে, তাহলে আমি কি বলবো? ওরা একে অপরের সাথে ফাইট করছে বা মারামারি করছে। এই যে একে অপরের সঙ্গে কিছু একটা করছে, এই ধরনের শব্দগুলো বলার জন্য আমরা যে দুটো শব্দ ইউজ করি সেন্টেন্স বলার জন্য, সেগুলো হলো তোমার রেসিপ্রোকাল প্রোনাউনের মধ্যে পড়ে। তো বেসিক্যালি দুটো হয়, একটা হচ্ছে ইচ, ইচ আদার, আর একটা হচ্ছে ওয়ান আনাদার। দেখো এটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ইচ আদার অ্যান্ড ওয়ান আনাদার, সরি, ইচ আদার অ্যান্ড ওয়ান আনাদার, এই দুটো শব্দ দিয়ে কিন্তু অনেক এরর কারেকশন আছে। তো ইচ আদার কখন ইউজ হয়, ওয়ান আনাদার কখন ইউজ হয়? তো মনে রাখতে হবে ইচ আদার ইউজ হয় যখন দুটো ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, ঠিক আছে, দুজনের মধ্যে যখন কিছু হচ্ছে, দুজন কথা বলছে, দুজন মারামারি করছে, দুজন একে অপরের সাথে কোনো সলা পরামর্শ করছে, কোনো ডিসকাশন করছে, তো যখন দুজন ব্যক্তির মধ্যে কোনো কিছু হবে তখন সেটা ইচ আদার। যখন দুয়ের থেকে বেশি তখনই কিন্তু সেটা হয়ে যাবে ওয়ান আনাদার। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, মোর দ্যান টু হলে ওয়ান আনাদার, দুজন হলে ইচ আদার। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য রেসিপ্রোকাল প্রোনাউন। নেক্সট দুটো প্রোনাউন, তারপরে কিন্তু প্রোনাউনের যে কাইন্ড অফ প্রোনাউন সেটা কিন্তু শেষ হয়ে যাবে। তো দুটো প্রোনাউন
এক্সাম্পল সেম, যেমন রেসিপ্রোকাল এমফ্যাটিকের ক্ষেত্রে এক্সাম্পল সেম ছিল, ঠিক সেইভাবে এখানেও কিন্তু এক্সাম্পল সেম। ফার্স্ট ওয়ান ইজ, দ্য নাইনথ ওয়ান ইজ অ্যাকচুয়ালি ইন্ট্রোগেটিভ প্রোনাউন, 10th one is relative pronoun। দেখো ইন্ট্রোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, তাহলে যেসব প্রোনাউনের দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তো বেসিক্যালি আমরা জানি যেসব WH ওয়ার্ড গুলো ইউজ করা হয় সেগুলোই কিন্তু ইন্ট্রোগেটিভ প্রোনাউনের ভেতরে আসে। তবে ইন্ট্রোগেটিভ যেমন প্রোনাউন হয় ঠিক সেইভাবেই ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভও হয়। তো এখানে একটু কনফিউজিং ব্যাপার, যখন আমি অ্যাডজেক্টিভের কাইন্ড করাবো তখন কিন্তু এটা সাইড বাই সাইড আবার একবার ডিসকাস করা হবে, ঠিক আছে? তো দেখো ইন্ট্রোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন দুটোর এক্সাম্পল কিন্তু মোটামুটি সেম। যেমন এখানেও যেসব WH, অল WH ওয়ার্ড লিখে দিলাম, অল WH ওয়ার্ডস মানে হু, হুইচ, হোয়াট, হুম, এই সবগুলোই কিন্তু ইন্ট্রোগেটিভ প্রোনাউনের ভিতরে পড়ে। যেমন একটা এক্সাম্পল যদি নিই, হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে এই যে হোয়াট ভার্ব, দেখো এখানে ভার্ব ইজ এর আগে বসছে, তাহলে এটা কি কাজ করছে? এটা একটা সাবজেক্টের কাজ করছে, ঠিক আছে? ঠিক এইভাবেই which is your pen, এবার which কি করছে? এখানে একটা সাবজেক্টের কাজ করছে। ঠিক এই এক্সাম্পলে দেখো আমি যদি এইভাবে নিই, which pen do you need, যদি এই শব্দটা লিখি তাহলে এখানে দেখো which যে, সে কিন্তু সাবজেক্টের কাজ করছে না, এখানে কিন্তু পেন সাবজেক্টের কাজ করছে। which পেন, কোন পেনটা, এখানে কিন্তু which শব্দটা পেনের উপরে স্ট্রেস দেওয়ার জন্য ইউজ হচ্ছে। তাহলে আমি আগেই বলেছি কোনো নাউনের আগে যদি এই ধরনের সেন্টেন্স থাকে তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে, এবং সে যদি একলা থাকে তারপরে যদি কোনো ভার্ব থাকে সেক্ষেত্রে সে প্রোনাউনের কাজ করবে। তাহলে যত রকমের WH ওয়ার্ডস আছে সেগুলো কিন্তু সব ইন্ট্রোগেটিভ প্রোনাউনের ভেতরে পড়ে। আর রিলেটিভ প্রোনাউন, দেখো শব্দটা শুনেই বোঝা যাচ্ছে রিলেটিভ প্রোনাউন মানে যেসব শব্দগুলো আহ দুটো সেন্টেন্সের ভেতরে একটা রিলেশন তৈরিতে কাজে লাগে, যেমন কনজাংশনস, ঠিক সেই রকম ভাবেই যেসব শব্দগুলো দুটো সেন্টেন্সের ভেতরে একটা মেলবন্ধন তৈরি করে সেই সব শব্দগুলোকে কিন্তু বলা হয় রিলেটিভ প্রোনাউন। এবং এগুলোর এক্সাম্পল কিন্তু সেই সেম, হু, উইচ, দ্যাট। তো এই সব শব্দগুলো কিভাবে ইউজ হয় ধরো একটা এক্সাম্পল নিয়ে দেখি। এখানে দুটো সেন্টেন্স আছে, আই নো দ্য বয় কেম ফ্রম কলকাতা। তো এই সেন্টেন্সটাকে যদি আমাকে একটা সিঙ্গেল সেন্টেন্স বানাতে হয়, দুটো সেন্টেন্সকে যদি একসাথে জুড়ে দিতে হয়, তাহলে আমরা কি ইউজ করব? এইভাবে আমরা জুড়তে পারি, দেখো আই নো দ্য বয় হু ফ্রম কলকাতা, তাই তো? তাহলে আই নো দ্য বয় হু কেম ফ্রম কলকাতা, তাহলে এখানে যে শব্দটা দেখো হু ইউজ করলাম, হু ইউজ করে কিন্তু আমি দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্স বলালাম। তো এই যে হু শব্দটা এটা কার জন্য ইউজ হলো? এই যে বয়ের জন্য ইউজ হলো, তো দ্য বয়ের জায়গায় আমি কিন্তু হুটা ইউজ করলাম। তাহলে আগেই বলেছি নাউনকে যে রিপ্লেস করে, নাউনের জায়গায় যে বসে সেই কিন্তু প্রোনাউন। তাহলে এখানে দেখো যে আমরা ডেফিনেশনটা পড়েছিলাম সেটা স্যাটিসফাই করছে, নাউনের জায়গায় দ্য বয়ের জায়গায় হু বসছে, তাহলে হু এখানে প্রোনাউনের কাজ করছে। আবার এটা কি করছে? দুটো সেন্টেন্সকে জোড়ার কাজ করছে, দুটো সেন্টেন্সের ভিতরে একটা রিলেশন তৈরি করছে। ঠিক সেই জন্যই এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। সো দিস ইজ অল অ্যাবাউট প্রোনাউন অ্যান্ড ইটস কাইন্ড। সো দিস ইজ অল ফর টুডে। নেক্সট ভিডিওতে আমরা প্রোনাউন রিলেটেড যেসব এরর কারেকশন গুলো এক্সামে আসে, কম্পিটিটিভ এক্সামে, সেগুলো নিয়ে একটা ডিসকাশন করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। If you like the video, then you can also share the video with your friends. Thank you. Have a nice